আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহার বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭ বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পরিচালক ফয়সাল হাসান স্বাক্ষরিত এক খুদে বার্তায় তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো বগুড়া ৬ এবং শেরপুর ৩ আসনে উপনির্বাচন ৯ এপ্রিল। বগুড়া ৬ এবং শেরপুর ৩ আসনে উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। এতে জানা গেছে যে বগুড়া ৬ আসন থেকে তারেক রহমান তার প্রার্থিতা উইথড্র করা এবং শেরপুর ৩ আসন থেকে জামাতের নেতার মৃত্যুর ঘটনায় এই দুই আসনে নতুন করে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে সরকারি কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতির নির্দেশ, সচিব, বিভাগীয় কমিশনার ও ডিসিদের মন্ত্রিপরিষদের চিঠি। সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মকর্তা কর্মচারীরা যেন নির্ধারিত সময় তারা অফিসে আসে সেই ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবারে জানাবো আরিফুল হক চৌধুরী বললেন, প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করব আমরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, রেমিটেন্স যোদ্ধাদের টাকায় আমরা মন্ত্রণালয়ে বসে থাকি, তাই তাদের সুযোগ সুবিধার জন্য যা যা প্রয়োজন আমরা সবকিছুই করব। এছাড়া প্রবাসীদের লাশ কোনো খরচ ছাড়াই দেশে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করব বলে জানিয়েছেন তিনি। এ সময় তার সঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরও উপস্থিত ছিলেন। এবং সর্বশেষ জানাবো শীর্ষ মাদক সম্রাটকে হত্যার জেরে সহিংসতা, মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর ২৫ জন সদস্য সহ নিহত ৭০। মেক্সিকোর সবথেকে ক্ষমতাধর মাদক সম্রাট নেমেসিও গুসেগুয়েরা সেবেরাস্তক নিহত হওয়ার একদিনের পরও দেশটিতে নিরাপত্তা বাহিনী ও কার্টেল সদস্যদের মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে। দেশটির সেনাবাহিনীর অভিযানে এল মানচো নামে পরিচিত শীর্ষ সন্ত্রাসী নিহত হওয়ার পর আজ পর্যন্ত দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সহিংসতায় পর্যন্ত ২৫ জন সেনা এবং ৭৩ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই যার যার জায়গা থেকে সবাইকে সতর্ক থাকার ব্যাপারে বলা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে এস লিখে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহার বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭ বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহার করার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা পরিচালক ফয়সাল হাসান স্বাক্ষরিত এক খুদে বার্তায় তথ্য জানিয়েছেন সালাউদ্দিন। খুদে বার্তায় বলা হয়েছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭ বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে ২২শে ফেব্রুয়ারি রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহার করার তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে সারা দেশ জুড়ে এখন যে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, এই কর্মকাণ্ডগুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশের সবাইকে এখন নতুন একটি সুন্দর ও সম্প্রীতির আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য এখন থেকেই
আরও বেশি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সময়ে বাংলাদেশে যেভাবে কার্যক্রম চালিয়েছে, যারা বিরোধী দলীয় নেতৃত্ববৃন্দ ছিল তাদের উপর অন্যায়ভাবে এসব রাজনৈতিক মামলা দিয়ে সবাইকে হয়রানি করেছে, কিন্তু এই সব হয়রানি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে বলে জানিয়েছেন তিনি। তাই সবাইকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির আধুনিক নতুন বাংলাদেশ গড়ে তোলা এখন আমাদের সময়ের অপেক্ষা বলে জানিয়েছেন বিএনপির এই নেতা। দীর্ঘদিন ধরে তিনি ভারতে শিলংয়ে বন্দী ছিলেন। সেখানে বন্দী থাকার পর শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে দেশে ফেরত এসেছেন সালাউদ্দিন। বগুড়া ৬ এবং শেরপুর ৩ আসনে উপনির্বাচন ৯ এপ্রিল। বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে শূন্য পদে ভোটগ্রহণের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইসি তাহমিদা আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। তবে এসব আসনের তফসিল আজ ঘোষণা করা হবে। এর আগে বগুড়া ৬ আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকা ১৭ আসন থেকে এই নির্বাচন করে জয়লাভ করেছিলেন। এতে তফসিলের নিয়ম অনুযায়ী তাকে যে কোনো একটি আসন ছেড়ে দিতে হতো। তারেক রহমান বগুড়া ৬ আসনটি ছেড়ে দেন। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এর আগে গত ৩ ফেব্রুয়ারি শেরপুর ৩ আসনে জামাতের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ৪ ফেব্রুয়ারি ইসি আসনটিতে নির্বাচন স্থগিতের ঘোষণা দেয়। এরপরই এই আসনগুলোতে নতুন করে আবার নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সে অনুযায়ী নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই কাজ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং পুরো বিষয়গুলোকে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে ভবিষ্যতের একটি সুন্দর ও সম্প্রীতির আধুনিক বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে এমনটাই বলা হচ্ছে এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই নির্বাচনে বগুড়ার ৬ আসন থেকে তারেক রহমানের পরিবারের সদস্যরা হয়তো এই আসনটিতে দাঁড়াবে। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আসলে দেখা যাচ্ছে যে কার্যক্রম কিভাবে চালানো যায় সে বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যেই সেভাবে কাজ করতে শুরু করেছে। সরকারি কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতির নির্দেশ সচিব, বিভাগীয় কমিশনার এবং ডিসিদের মন্ত্রিপরিষদের চিঠি। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিত ও প্রস্থান নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ মঙ্গলবার সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসককে চিঠি পাঠিয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিত বিধিমালা ২০১৯-এর সচিবালয়ের নির্দেশমালা ২০২৪-এর ৮৬ সংখ্যক নির্দেশ মোতাবেক সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিত এবং প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে। আরও বলা হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এর অধীনে দপ্তর সংস্থাকে নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করা হলো। মাঠ পর্যায়ে সব অফিসের কর্মকর্তা কর্মচারীদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে নিজ নিজ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণক্রমে কর্মস্থল ত্যাগ করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষের এবং এই কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সবাই যথাযথভাবে দায়িত্ব পালন করছে। আরিফুল হক চৌধুরী জানালেন, প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করব। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, রেমিটেন্স যোদ্ধাদের টাকায় আমরা মন্ত্রণালয়ে বসে থাকি, তাই তাদের সুযোগ সুবিধার জন্য যা যা প্রয়োজন আমরা সবই করব। এছাড়াও প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে আনার জন্য আমরা কাজ করছি বলে জানিয়েছেন তিনি। আজ দুপুরে ওয়েস্ট অনার্স কল্যাণ বোর্ডে নতুন যুক্ত হওয়া দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। আরিফুল হক চৌধুরী আরও বলেন, আমাদের প্রবাসীরা যখন বিদেশে থাকেন তখন তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
প্রত্যেকেই বাংলাদেশের একটি একক পতাকা হয়ে কাজ করেন। বিষয়টি স্বীকৃতি প্রয়োজন। প্রবাসীরা ফেরত আসার পর দেশের যে ইতিবাচক ভূমিকা রাখেন সেগুলো হিসাবের মধ্যে থাকা বাঞ্ছনীয়। এক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওএস অনার্স কল্যাণ বোর্ড বা প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করতে যাচ্ছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমরা নতুন দায়িত্বে এসেছি, এখন সবকিছু জানি না, তবে আগামী 100 দিনের মধ্যে প্রবাসীদের জন্য নেওয়া আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব বলে জানিয়েছেন তিনি। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী নুরুল হক। এছাড়াও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ওএস অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সারোয়ার ভূঁইয়া, উপসচিব ইমরান আহমেদ, সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হক সহ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।